নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্শন। সঙ্গে রয়েছে আমি সীমা। আর আজকে আমরা পেয়ে গেছি আমাদের অনুষ্ঠানে বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, হোরাতন্ত্রবিদ, জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদিশকে। আজকে দাদাকে যখন আমাদের অনুষ্ঠানে পেয়েছি, অনেক কিছু জানবো, অনেক প্রশ্ন দাদার কাছ থেকে, প্রশ্নের উত্তর শুনবো। সবার আগে আসুন আমরা পরিচয় করি রণজিৎ শাস্ত্রী আদির সাথে। নমস্কার দাদা। দাদা, বর্তমান সময় প্রত্যেকটি মানুষ আমরা ক্যারিয়ার ওরিয়েন্টেড, মানে আমরা সবাই চাইছি, যেহেতু এটা কম্পিটিশন যুগ, আমরা প্রত্যেকটি মানুষ চাইছি কিভাবে ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করব। আপনার কাছে আমার দুটো প্রশ্ন। এক হচ্ছে, যারা আমরা লেখাপড়া করছি তারা চাইছি যে আমরা দাঁড়াবো কি করে, বা কিভাবে ক্যারিয়ারের দিকে ফোকাস করব, উন্নতি করতে পারবো, স্টেবল হব। আবার যারা খেটে খাওয়া মানুষ, মানে স্মল বিজনেসম্যান, বা বলতে পারেন যারা ছোট ছোট ব্যবসা করছে, সেটা হচ্ছে কেউ মুদি দোকান হতে পারে, কেউ বাজারে সবজি বিক্রি করতে পারে, বা কেউ কোনো ফাস্টফুডের দোকান বিক্রি করতে পারে। সবার কাছে সবার বিজনেস, সবাই চাইছে যে এই বিজনেসটাকে আমরা ডেভেলপ করব কি করে। এইটাই আপনার প্রশ্ন, আপনি কিভাবে এদের দিকে একটু ফোকাস করবেন? খুব ইম্পর্টেন্ট কথা, কেরিয়ারের কথাটা যেটা তুলে ধরলেন, মানে প্রথম যদি আমি আসি ছাত্রদের কথায়, পড়াশোনার কথায়, ছাত্র জীবনের কথায়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব দিতে হবে কোথায়? সেক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব দিতে হবে কিন্তু তাদের পড়াশোনার ফোকাসে। কিন্তু সেটা বিদ্যা বুদ্ধির একটি অধ্যায়ের মধ্যে এর আগেও আমি আলোচনা করেছি। কেরিয়ার বলতে বিশাল বড় একটি অধ্যায়কে বোঝাচ্ছে। আমি একদম আমার আলোচনার মধ্যে, স্বল্প সময়ের আলোচনার মধ্যে সোজা চলে আসবো একদম দশম ভাবকে কেন্দ্র করে, কর্মপ্রতীকে কেন্দ্র করে। অর্থাৎ যে কোটি কোটি টাকার ব্যবসা করছে সেক্ষেত্রেও তার ব্যবসায় কোটি কোটি টাকা সাফল্য প্রয়োজন, আর যে হাজার হাজার টাকা দিয়ে ব্যবসা করছে তার ক্ষেত্রেও ব্যবসায় সে হাজার হাজার টাকা সাফল্যের প্রয়োজন। অর্থাৎ ভাগ্য আর কর্ম, তার সাথে চেষ্টা, এই তিনটে সংমিশ্রণে কিন্তু ফলটা পাওয়া যায়। দেখা যাচ্ছে যে চেষ্টা করে যাচ্ছে মানুষ, সেক্ষেত্রে কিন্তু ভাগ্য সাথ দিচ্ছে না। জ্যোতিষের মুন্সিয়ানা কিন্তু সেখানটায় আসছে। অর্থাৎ ভাগ্যের প্রভাব যেখানে থাকবে না, সেখানে একটা ছোট্ট ব্যবসায়ী থেকে আরম্ভ করে বড় ব্যবসায়ী, ছোট থেকে বড় যে ব্যবসায়ী হোক না কেন, তার কিন্তু কেরিয়ার গ্রাফ ভালো হবে না। কোনোভাবে সে তার কেরিয়ার তুলে ধরতে পারবে না। কিরকম? নবম ভাবটাকে আমরা জ্যোতিষশাস্ত্র নিয়মে ধর্মভাব বলে থাকি। এই ধর্মভাব থেকে যেমন আমরা পিতার বিচার করি, আমাদের ইষ্ট দেবতার বিচার করি, সেই রকম এই নবম ভাবটাকে আমরা বলি ভাগ্যভাব, অর্থাৎ পূর্ব জন্মকৃত কর্মের ফল ভাব। এইটা পূর্ব জন্মকৃত কর্মের ফলভাব হচ্ছে এই জন্মের ভাগ্যভাব। এই জন্মের ভাগ্যভাবের যদি প্রভাব ভালো না থাকে, তাহলে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি সব থাকা সত্ত্বেও কেরিয়ারে সে কিন্তু কখনো সাফল্য পাবে না। একদম। আমি ব্যক্তিগত কতগুলো হরোস্কোপের আলোচনা করবে এখানে, বা আমি প্র্যাকটিক্যালি এই দীর্ঘদিন ধরে জ্যোতিষী করায়, জ্যোতিষতন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত থাকায়, এক্ষেত্রে দেখা গেছে যে যেমন কারোর দশমপতির দশা চলছে, কারোর দশমপতির দশা চলছে, সে চাকরি পাচ্ছে না। কারোর সপ্তমপতির দশা চলছে, সে বিবাহ করতে পারছে না। কারোর পঞ্চমপতির প্রভাব চলছে, সে কিন্তু সন্তান ধারণ করতে পারছে না বা সন্তান লাভ হচ্ছে না। কেন? প্রশ্নটা কেন সবাই আমাদেরকে প্রশ্ন করে। ফোনে একজন আছেন, সে ফোনে থাকুক, আমি বলবো। খুব গুরুত্বপূর্ণ আগে বিষয়টাকে উপস্থাপন করি, যে ঘটনাটা ঘটছে এটা কেন সবাই প্রশ্ন করে। যে দাদা, আমার ছেলেটি পড়াশোনা করছে না, বা আমার মেয়ের বিয়ে হচ্ছে না, বা আমার দেখুন অনেকদিন হলো ছেলের বিয়ে হয়েছে, তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রায় আজকে 3-4 বছর হতে চললো, কোনো সন্তান আসছে না। তাহলে আমি প্রথমেই এক্ষেত্রে পঞ্চম ভাব সন্তানের জন্য, পড়াশোনার জন্য চতুর্থ ভাব, পঞ্চম ভাব, তার সাথে বিচার করছি কর্মের জন্য দশম ভাব। এ সব বিচার তো হলো, কিন্তু কেউ সেই জায়গাটা উপস্থাপন করেই না যে আপনার ভাগ্যে কি সেটা আছে। একদম। ভাগ্য কোথায়? দেখা গেল ভাগ্যপতি কোথায় গিয়ে অষ্টমে গিয়ে বসে রয়েছে, অর্থাৎ কনসিভ করছে কিন্তু মিসক্যারেজ হয়ে যাচ্ছে। পঞ্চমপতি ভালো অবস্থান করে আছে, ভাগ্যপতি অষ্টমী। যেমন এই দোলের সময়ের একটি ঘটনা আমারই কাছে এসছে। একজন ক্লায়েন্ট, তার প্রতিবেশী স্তরের একটি ঘটনা ঘটেছে যে 24 বছর বয়স ছেলেটি, 24 বছরের ছেলে, মানে সেই ভদ্রমহিলার যে ছেলে, তার 24 বছর বয়স, এবং ভদ্রমহিলার আগে সন্তান হতো, সন্তান হয়ে সঙ্গে সঙ্গে মানে মিসক্যারেজ হতো। ম্যাক্সিমাম কেস মিসক্যারেজ বা ইনবর্ন বেবি মারা গেছে। 2-3টে এরকম ঘটনা ঘটার পর
ঠিক আছে, বনগাঁর দিকে একজন থাকেন, সেই রকমই মানে আমার কোনো ক্লায়েন্টের একটা পাশের বাড়ির ঘটনা বলছে যে দেখুন কষ্টসৃষ্ট করে ঠাকুর দেবতা করে জ্যোতিষীর কাছে গিয়ে মাদুলি তাবিজ কবচ অনেক কিছু করেছে, করে একটি সন্তান হয়েছে, তার 24 বছর বয়স, দোলের সময় স্নান করতে গেছে হচ্ছে নদীতে, নদীতে ডুবে 24 বছরের ছেলেটি মারা গেল, এবং তারপর নাকি তার কল লেটার এসছে স্কুল সার্ভিস কমিশনে সে সিলেক্ট হয়েছে, বা কোনো একটি স্কুলে চাকরির পরীক্ষায় সে সিলেক্ট হয়েছে। অর্থাৎ সরকারি চাকরি নিয়ে আমরা প্রচন্ড পরিমাণ চেষ্টা করি, দাদা সরকারি চাকরি, চাকরি জিজ্ঞাসা করলে বলে সরকারি চাকরি হবে তো, তাহলে দেখুন সেই ছেলেটি সরকারি চাকরি ভাগ্যে ছিল, লেটার এসছে, কিন্তু আয়ু ছিল না। এবার এই আয়ুটা কোথা থেকে পাচ্ছে, তার মায়ের ভাবটা দেখতে হবে, তার মায়ের জন্মছকে মৃত বৎসা দোষ বলা হয় এটা শাস্ত্রবিধানে। ম্যাক্সিমাম টাইম মিসক্যারেজ হয়ে যাওয়া যে সমস্ত জাতিকারা থাকে তাদেরকে বলা হয় মৃত বৎসা দোষ। এই মৃত বৎসা দোষের জন্য কিন্তু পঞ্চম ভাবটা খুব রিস্কি হয়ে যায়। হয়তো কোনোভাবে সন্তান হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সন্তানের আয়ুর বিচার করতে হয়। এই যে চাকরি পাচ্ছে না, চাকরি নিয়ে এত লড়াই চলছে, চাকরি করে যারাই আসে তারাই বলে দাদা সরকারি চাকরি পাবো তো। আরে বাবা, সরকারি চাকরি না পেলে কি প্রাইভেটে উন্নতি হচ্ছে না? একদম। প্রাইভেট চাকরি কেউ প্রফেশনে থেকে উন্নতি করতে পারছে না, কেরিয়ার তৈরি। আমি বরাবর বলে এসেছি ছাত্রদের ক্ষেত্রে, ছাত্রীদের ক্ষেত্রে, যে মাধ্যমিক স্তর থেকে কেরিয়ার গঠনের দিকে মন দিতে হবে। আজ অবধি দীর্ঘদিন জ্যোতিষ তন্ত্রের সঙ্গে যুক্ত থেকে যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে যা যা অ্যাডভাইস করেছি, ঈশ্বরের কৃপায় সমস্ত কিছু তারা সঠিকভাবে নিয়মে মেনে গেছে, সঠিক নিয়মে মেনে চলেছে। একজনের পড়ার ইচ্ছে হচ্ছে সায়েন্স, তাকে বাড়ি থেকে বলল কি না তুই সায়েন্স পড়িস না, তোকে ইচ্ছা আমার সিএ পড়ানো, তুই কমার্স পড়। কমার্সে তোর কাকা উন্নতি করতে পেরেছে, তুই উন্নতি করতে পারবি না কেন? কারণ তোর কাকা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তুই তোর কাকার ফার্মে প্র্যাকটিস করবি। সে বেচারি যা হোক করে ঠেলে গুজে সায়েন্সের ব্রেন নিয়ে কমার্সে ঢুকলো, খুব ভালো, এইচএসটা খুব ভালো রেজাল্ট করলো, কিন্তু দেখা যাচ্ছে কমার্সে পড়তে পড়তে গ্র্যাজুয়েশনে অ্যাকাউন্টস অনার্স করার সময় তার থার্ড ইয়ারে কোনো একটা ব্যাপারে সাপ্লি হয়ে গেল, অ্যাকাউন্টেন্সিতে সাপ্লি হলো কিংবা ইকোনমিক্সে সাপ্লি হলো, বিকজ তার গ্রহ কিন্তু ইকোনমিক্সে যে সাপ্লিটা হচ্ছে বা অ্যাকাউন্টেন্সিতে যে সাপ্লিটা হচ্ছে, সেই সাপ্লি হওয়ার গ্রহটা কিন্তু তার কমার্সের উপযুক্ত গ্রহ ছিল না। সুতরাং কেরিয়ার বলতে আপনি কিভাবে কেরিয়ারটাকে ব্যাখ্যা করবেন? কেরিয়ার তো গোড়াতেই শেষ হয়ে যাচ্ছে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে হরোস্কোপ যদি প্রপারলি স্টাডি করেন আপনি দেখবেন যে জাতক জাতিকারে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার কথা, লোভে পড়ে, বন্ধুদের প্ররোচনায় পড়ে কিংবা বাড়ির একটা প্রেসারে পড়ে প্রথমেই তাদের স্ট্রিমটা তারা একটা ভুল স্ট্রিম চয়েস করছে। এই ভুল স্ট্রিমটা চয়েস করার ফলে তারা এগোচ্ছে গ্র্যাজুয়েশনের দিকে, কিন্তু গ্র্যাজুয়েট হয়েও তারা গ্র্যাজুয়েশনের কোনো মূল্য পাচ্ছে না। আমরা সব সময় একটা জায়গাকে শেষ মুহূর্তে কি দোষ দিই, আমার ভাগ্য। কিন্তু বাবা তোমার ভাগ্য তো তোমাকে লিখেছে অন্য কিছু, তোমার ভাগ্য লিখেছে তুমি হিউম্যানিটিজ নিয়ে পড়াশোনা করো, তুমি আর্টস নিয়ে পড়াশোনা করছো, তার মধ্যে দেখা যাচ্ছে শনি জন্মছকে তুলা রাশিতে বসে রয়েছে, আর্টস নিয়ে পড়াশোনা করছো, বৃহস্পতি কোনো কারণবশত কর্কটে তার পূর্ণ দৃষ্টি দিচ্ছে বা কর্কট রাশিতে বসে রয়েছে, তুমি জানো আর্টসের রেজাল্ট কতটা ভালো হতে পারে। হিস্ট্রি অনার্স, ইংলিশ অনার্স তার সাথে অথবা বেঙ্গলি অনার্সে তাদের রেজাল্ট অসাধারণ হতে পারে বৃহস্পতি তুঙ্গস্থ থাকলে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আসতে হলে শনি, কিংবা হিস্ট্রিতে আসতে হলে শনি তুঙ্গস্থ থাকতে হবে। এই যে কেরিয়ার গ্রাফটা, সেকেন্ড হাউসটাকে দেখতে হবে। আমার সেকেন্ড হাউস, এই যে বলা হয় না চর স্থির দ্বার্থক, তিনটি গ্রহ ভাগ করা হয়েছে। আমাদের এই যে 12টা ঘর আছে, ছক যেটাকে জন্ম ছক হিসেবে, বা তোমরা যেটাকে প্রেসক্রিপশনের মধ্যে দেখো যে 12টা ঘর, একদম মেষ থেকে নিয়ে মিন অব্দি 12টা ঘরকে আমরা চর স্থির দ্বার্থক তিনটে রাশিতে ভাগ করে রেখেছি। সেক্ষেত্রে কেরিয়ার গ্রাফটাকেও কিন্তু আমরা পড়াশোনার দিক থেকে সায়েন্স, কমার্স, আর্টস তিনটে ভাগে ভাগ করে রেখেছি। আমাদের হরোস্কোপের মধ্যে দেখা যায় যে 12টা রাশি 12টা লগ্ন, অর্থাৎ 12টাকে যদি ভাগ করে 4টে ভাগে করে ভাগ করা যাচ্ছে, বা 4টে ভাগ এক একটা সাবজেক্ট স্ট্রিমকে ইন্ডিকেশন দিচ্ছে, এবং তার সাথে সাথে 27টা নক্ষত্র রয়েছে, তার মানে হচ্ছে 3টে স্ট্রিমকে 9টা করে নক্ষত্র ইন্ডিকেশন দিচ্ছে। সেই কনসেপ্টটা কোথা থেকে আমি বোঝাবো তোমাদেরকে? তো প্রচুর বোঝাচ্ছি। শুধু ফোন করব, রাশি জানবো, লগ্ন জানবো, গণ জানবো, বিচার করব, তারপর হাপিত্তেশ করব বসে থেকে, দাদা আমার কিছু হচ্ছে না, আমি চাকরিতে দাঁড়াতে পারছি না। দেখা গেছে তোমার চাকরিতে তুমি যে দাঁড়াবে, তোমার ষষ্ঠপতির পজিশন ভালো আছে। আমরা বলি ষষ্ঠ থেকে রোগ বালাই ব্যাধি মৃত্যু, ষষ্ঠ থেকে হসপিটাল, মৃত্যুটা অষ্টম ভাব থেকে আসে, ষষ্ঠ থেকে হসপিটাল খরচ, ষষ্ঠ থেকে নানান ধরনের ব্যাপার চলে আসে। ষষ্ঠর সঙ্গে দ্বাদশ থাকলে হসপিটাল খরচ ডেফিনেটলি। কিন্তু ষষ্ঠ ভাবটা আমাদের পরিশ্রম করার ক্ষমতা দেয়।
ষষ্ঠ ভাব আমাদের চাকরি বৃত্তির ক্ষমতা দেয়। জন্ম ছকে দেখা যাচ্ছে দশমের সাথে ষষ্ঠের কোথাও কানেকশন নেই, তুমি করে যাচ্ছ কি পড়াশোনা করে যাচ্ছ, বাবার টাকা পয়সা নিয়ে কন্টিনিউ পড়াশোনা করে যাচ্ছ, বড় বড় কোচিং সেন্টারে পড়ছো, চাকরির পরীক্ষায় বসছো, চাকরিতে ফেলিওর হচ্ছ, চাকরির পরীক্ষা বসছো, চাকরিতে ফেলিওর। কারণটা কি রে ভাই? আগে দেখতে হবে এখানে তোমার ভাগ্য সাপোর্ট দিল, দশম সাপোর্ট দিল, কিন্তু তোমার ষষ্ঠ সাপোর্ট দিচ্ছে না। 6th হাউস থেকে আমাদের কর্মী মোটিভ, কর্ম করার জায়গাটা দিচ্ছে। এই যদি 6 যদি কারো সাপোর্ট দিয়ে দেয় এবং সেই সঙ্গে যদি 11 সাপোর্ট পায়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে বৃহস্পতি আর রবির প্রভাব থাকলে দেখা যায় সরকারি কর্মচারী হয় তারা। তার মানে বিচারের একটা প্রয়োজনীয়তা রয়েছে, যে কোনো প্রয়োজনীয়তা বলতে হোক বা এখানে D10 চার্ট। একদম আমরা তো এখানে একটা বিচার করতে যখন বসি আমি, তখন একসাথে অনেকগুলো জায়গা থেকে বিচার করি। একসাথে কৃষ্ণমূর্তি পদ্ধতি, জৈমিনী সূত্রম, তার সাথে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, নাক্ষত্রিক জ্যোতিষ এবং তার সাথে সাথে D10 চার্ট। কিন্তু সেটা যদি আমি ওরকম ভাবে ব্যাক করি D9, D1, D10, এই যে ডিভিশনাল চার্ট, হোয়াট ইজ দ্য ডিভিশনাল চার্ট? তাহলে আমরা ডিভিশনাল চার্টে আসছি কেন? কখনো সেই বিষয়টা সম্বন্ধে জানতে হবে। জ্যোতিষ হচ্ছে বিভৎস পরিমাণ পড়াশোনা। একাডেমিক কোয়ালিফিকেশন যেমন আমাদের জীবনকে উন্নতি করে, জ্যোতিষীদেরকেও তার পড়াশোনা তার জীবনকে উন্নতি করে। এক একজন আগেকার মানুষ থাকতো, তোকে দেখে বলে তো, আরে তুই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস কেন, তুই এখানে ঘুরছিস কেন, তুই যা, তোর বাড়িতে আজকে হঠাৎ করে বিপদ, তুই যা। দিস ইজ কল হোরারি। এই হোরারি কনসেপ্টটা অব্দি আমি দখল করে বসে রয়েছি। আজ থেকে অ্যাস্ট্রোলজি করছি না, আজ থেকে তন্ত্রের সঙ্গে যুক্ত নয় আমি একদম। কিন্তু প্রশ্নটা হচ্ছে, মানুষ কিন্তু সেই যে প্রশ্ন ছিল একই জায়গায়, দাদা আমার কেরিয়ার সম্বন্ধে বলুন। আমি আমার দর্শকরা, আমার প্রচুর অনুষ্ঠান দেখে, প্রচুর আমার কাছে ফোন আসে, এখনো ফোন আছে। আমি বলে রেখেছি যে আজকে আমি আমার কথা বলবো, আমার দর্শকদেরকে কিছু ইনফরমেশন, কিছু বার্তা দেওয়া বিশেষভাবে প্রয়োজন। না দিলে দর্শকরা বিভ্রান্ত হচ্ছে, কার কাছে যাব? আমি সোশ্যাল মিডিয়া ঘাটছি, বাড়িতে কাজ করতে করতে কেউ একজন কাপড় পরে বসে পড়েছে, সে জ্যোতিষী। বাড়িতে কাজ করতে করতে তার বয়স হয়ে গেছে, কোনো কাজ নেই, পঞ্জিকা ঘেটে ঘেটে সে রাশি, লগ্ন, নক্ষত্র, 27টা নক্ষত্র, 2টো গণ জেনেছে, খালি দিয়ে গেছে। বাড়ির ছাতে শ্বেত অপরাজিতা লাগান, বাড়িতে লেবু লঙ্কা টাঙান, বাড়িতে এখানে গোলমরিচ পোড়ান, বাড়িতে ওখানে কর্পূর পোড়ান। আরে ভাই, বাড়ি তো এটা, রান্নাঘরে সব মাল যদি পুড়িয়ে দিয়ে কাজ হয়ে যেত, তাহলে প্রফেশনালি অ্যাস্ট্রোলজার, প্রফেশনালি তান্ত্রিকের দরকার পড়তো না। আবার একজন শ্রেণী এসে গেছে, চাকরি করতে করতে চাকরি থেকে বিকেল 5টার পর ফিরে পড়লো, এবার ফেসবুক নিয়ে বসে পড়লো। দেন তাহলে যারা চ্যানেলের মধ্যে বসে রয়েছে, আমাদের মতন অ্যাস্ট্রোলজাররা যারা চ্যানেলে বসে রয়েছে, তারা প্রফেশনাল। তাদেরকে সকালবেলায় 10টাতেও পাবেন, রণজিৎ শাস্ত্রী উঠে যাওয়ার পর আরো একজন শাস্ত্রীকে পেয়ে যাবেন, 11টা থেকে পেয়ে যাবেন, যে কোনো শাস্ত্রীকে পেয়ে যাবেন। কিন্তু যারা ফেসবুকে আছে, যারা ইউটিউবে বসে রয়েছে, যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে বসে রয়েছে, তারা শুধু টিপস আর টোটকার জ্ঞানটুকু নিয়েই বসে রয়েছে। আর আমার দর্শকরা এত ভালো দর্শক, তারা শুধু ওই গোলমরিচ পুড়িয়ে, তার সাথে সাথে লেবু লঙ্কা বেঁধে, তার সাথে সাথে কোথায় একটু কর্পূর পোড়াবো, কোথায় মঞ্চ তুলসী তলার মধ্যে মন্ত্র জেনে প্রদীপ দেবো। আরে মন্ত্র যে আপনি জানবেন, মন্ত্র জানতে গেলে দীক্ষা পেতে হয়। সেই মন্ত্র শক্তিকে কার্যকারিতা করতে কিছু মন্ত্র আছে, যে মন্ত্রগুলো প্রয়োগ করা যায় শাস্ত্রীয় বিধি অনুপাতে, যাদের একদম উপনয়ন হয়েছে, যারা যোগ্য উপবীত ধারণ করে, তারা প্রয়োগ করতে পারে, কারণ তারা সকাল সন্ধ্যা আহ্নিক করে। বুঝুন আপনারা, পাপ পৃথিবীতে কেন ভরে যাচ্ছে? আমরা চেষ্টা করছি হচ্ছে, আমরা সময়ের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছি, যার ফলে আজ আমাদের কোনো ইমপ্রুভমেন্ট আমরা পাচ্ছি না। সময়ের সঙ্গে লড়াই করে কে ইমপ্রুভমেন্ট পেয়েছে? কিন্তু আমি জ্যোতিষী রণজিৎ শাস্ত্রী এই কথাটা বলি যে সময় তোমার খারাপ যাচ্ছে, তোমাকে এখন একটু ঠান্ডা ভাবে বসে থাকতে হবে বাবা। যদি তুমি ঠান্ডা ভাবে বসে থাকতে পারো, তাহলে তুমি জিততে পারবে। সেই জন্য একটা কথাতেই রয়েছে, যে সয় সেই রয়। সহ্য করতে হবে। তোমার 7.5 যাচ্ছে, তুমি কোথায় দৌড়াচ্ছ? 7.5 বাবা আমার কাটিয়ে দিন। আমি একবার এতদিন অনুষ্ঠানে বলে এসেছি, আমি 7.5 কাটিয়ে দিই, আমি গ্রহদোষ কাটিয়ে দিই। আরে গ্রহ প্রকোপ প্রশমন কবচ, প্রকোপ প্রশমন শাস্ত্রের প্রয়োগ করতে হবে। এই সব কথাগুলো লাইভ অনুষ্ঠানে এরকম ভাবে বলা যায় না, এই কারণে, কারণ এই কথাগুলোরই অপভ্রংশ, অপপ্রচার হবে। কিন্তু স্পষ্ট বুঝতে হবে, কোনো অ্যাস্ট্রোলজার, কোনো জ্যোতিষ বন্ধু তার দোষটাকে সম্পূর্ণ 7.5 কাটিয়ে দিতে পারে। অর্থাৎ শনি যেখানে 7.5 মানে 7.5 বছর ফল দেবে, অর্থাৎ তোমার রাশির আগের রাশিতে 2.5 বছর, তোমার রাশিতে 2.5 বছর, পরের রাশিতে 2.5 বছর। মানে এমন আমি লাঠি দিয়ে মারবো, সে 3টে গ্রহকে টপকে দিয়ে চলে গেল, একদম তোমার রাশিকে 7.5 কেটে গেল। পসিবল?
শিক্ষিত মানুষ, শিক্ষার কথা ভাবো। শুধুমাত্র আসছে, শুধুমাত্র কনসেপ্ট। আমার কাছে অনেক মানুষ এসছে, প্রচুর মানুষ এসছে, লাস্ট মোমেন্টে দাদা একটা কিছু বলুন, একটা এই টোটকা হবে না, একটা সেই টোটকা হবে না। পার্টিকুলার আমি কোনো টোটকাকে হ্যামারিং করছি না, কিন্তু বাবা তুমি বোঝো টোটকা যদি সঠিক নিয়মে করতে হয় তাহলে টোটকাও খরচা সাপেক্ষ এবং টোটকাও পরিশ্রম সাপেক্ষ। ভোরবেলায় কাক ভোরে ব্রহ্ম মুহূর্তে হয় টোটকার প্রয়োগ, যেখানে সন্ধিক্ষণ হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, যেখানে দেবতা অপদেবতা এবং সমস্ত তোমার পূর্বপুরুষ যে ব্রহ্ম মুহূর্তের মধ্যে প্রভাব বিস্তার করে তোমার ওপর। প্রত্যেকটা মুহূর্তে ব্রহ্ম মুহূর্তটা খুব ইম্পর্টেন্ট। সেই ব্রহ্ম মুহূর্তে টোটকা করতে হয়, সেই ব্রহ্ম মুহূর্তের কথা কেউ বলেই না। শুধু কোথায় হচ্ছে মশা তাড়ানোর টোটকার মতন, কেউ বলছে ডিমের ক্যারেট নিয়েছে জ্বালিয়ে দে মশা চলে যাবে, কেউ বলছে একটা কয়েল নিয়েছে জ্বালিয়ে দে, সেই রকম। মানে গ্রহ না মশা, গ্রহ না মশা, শুধু টোটকাতেই গ্রহ শান্তি হয়ে যাচ্ছে। আবার তো মাঝে মাঝে কিছু কিছু জায়গা থেকে, মানে এইগুলো আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে আমি ভাবছি যে জ্যোতিষ শাস্ত্রটা কোথায় এসে দাঁড়িয়েছে। একদম আজকে আমি পয়সা খরচা করে আমি চ্যানেলের মধ্যে বসে জোর গলায় এই কথাটা বলছি। ফোন সেই জন্য আমি বলেছি আজ ফোন নয়, আজ শুধু আমার দর্শকদেরকে বার্তা দেবো। আমার দর্শকরা আগেও আমাকে মেনে এসছে, আমার কথা শুনে এসছে, আজও বলছে। অনেক দর্শক কমপ্লেন করেছে আমাকে যে স্যার এরকম বিভ্রান্তমূলক কিছু পোস্ট হচ্ছে, যে বিভ্রান্তমূলক পোস্টের মধ্যে থেকে দেখা যাচ্ছে যে আমরা আমাদের জায়গায় আসল জ্যোতিষ শাস্ত্রটাকেই হারিয়ে ফেলছি। আজকে আমাদের মতন অ্যাস্ট্রোলজার যারা টিভি চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে প্রচুর জ্যোতিষ বন্ধু বসছে, তারা কি সবাই বোকা? তারা কি সবাই অজ্ঞানী? কিন্তু আপনি কি করছেন? সস্তা রাশি আর লগ্নটুকু শুধু জেনে নিলেই আপনি করে দিলেন কি, রাশি লগ্ন জেনে নিলাম, এবার আমি ইউটিউব, ফেসবুক, তারপর তার সাথে সাথে আরো কিছু কিছু জায়গা সোশ্যাল মিডিয়া থেকে, পেপার থেকে, সব কিছু থেকে আমার রাশি লগ্ন 5খানার মধ্যে, সেই মাধ্যমিকের সাজেশন 5টা মতামতের মধ্যে 5টাকে রিসিভ করে নিলাম, ব্যাস এই 5টার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটে যাবে। কিন্তু বুঝতে পারছেন না, দুদিন আগে আমাদের এক্ষেত্রে দেখা গেছে 2টো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে। তো সেটা তো টোটকাই করে রুখতে পারলো না, সবাই টোটকা দেখে। সারাদিন রাস্তায় যেতে যেতে ফোন করতে হতে টোটকা দেখেছেন। কেউ উবেরে যাচ্ছিলাম, উবের ড্রাইভারটা 2 মিনিটের জন্য দাঁড়াচ্ছে একটা সিগনালে, সেও আবার একটুখানি ফেসবুক ঘেটে নিল, সে দেখে নিল টোটকা। আশ্চর্য জগতের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। তো বাস্তব কথা, এই যে কিছুদিন আগে হঠাৎ করে দেখা গেল কোনো একটি রুটের বাস এমন ভাবে একটা গাড়ির লরির সঙ্গে চাপাচাপি হয়ে গেছে, পুরো বাসটার সামনেটা পুরো ড্যামেজ হয়ে গেছে। সেই ড্রাইভারটা তো কিছুটা ইনজিওর্ড হয়েছে। তাহলে তার ভাগ্যটা কি যাচ্ছিল? টোটকা তো কই আটকাতে পারলো না। বাসের গলায় তো এত বড় বড় লেবু লঙ্কা ঝোলে, লরির গায়ে তো এত বড় বড় করে 4টে করে লেবু লঙ্কা ঝোলে, কই টোটকা তো আটকাতে পারলো না। এই করে করে ক্যারিয়ার গুলোকে পুরো শেষ হয়ে যাচ্ছে। এই শাস্ত্রটাকে নিয়ে, জ্যোতিষ শাস্ত্র নিয়ে না অ্যাকচুয়াল প্রফেশনাল অ্যাস্ট্রোলজার যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে জানে, একটা কথা আমার দর্শকদের বলি, ভুল বুঝবেন না, জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে যারা ওয়াকিবহল তারাই কিন্তু প্রকাশ্য টিভির অনুষ্ঠান করার সাহস দেখায়। একদম এটা মাথায় রাখবেন। এটা এরকম না যে আমি ল্যাপটপ টিপলাম আমার অনুষ্ঠানটা ডিলিট হয়ে গেল। আপনাদের মতন হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানটা দেখছে, লাইভ অনুষ্ঠান। এই জায়গাটাকে আমার অনুরোধ আমার দর্শকদেরকে, জ্যোতিষ শাস্ত্র আজকে খারাপ হয়েছে এক শ্রেণী বলে জ্যোতিষীর জন্য খারাপ হয়েছে। আরে সেই শ্রেণীর জ্যোতিষীকে তো তৈরি করতে সাহায্য করছেন আপনারাই। একদম সে কিছু জানে না, তার 14 বছর আগেকার ব্যাকগ্রাউন্ড দেখুন তো, বলুন 10 বছর আগেকার ব্যাকগ্রাউন্ড কোন চ্যানেলে করে এসছো, কোথায় তুমি পাবলিসিটি করে এসছো, কোথায়? আমরা একটা সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়তে গেলে জানেন 1 বছর একটা চার্টার্ড কোম্পানির আগে নিচে এন্ট্রান্সশিপ করা হয়, বলা হয় এন্ট্রান্সশিপ করা হয়। সেই জায়গায় কি করে জার্নাল লেজার তুমি মেনটেন করবে, কি করে সেটা থেকে ট্রায়াল ব্যালেন্সে তুমি ফরওয়ার্ড করবে, কি করে সেটা থেকে ব্যালেন্স শিট তুমি ফরওয়ার্ড করবে, কোন কিটা কত জায়গায় কাজ হবে, কোন এতে কাজ হবে, লেজারে কাজ হবে, এবং তার সাথে সাথে শেখানো হয় হোয়াট ইজ দ্য ট্যাক্স ডিডাকশন, কোন কোন সেক্টরে কত কত পরিমাণ ডিডাকশন দিতে হবে, প্রফেশনাল, ইমপ্রফেশনাল, চাকরিজীবী, প্রাইভেট সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে। অর্থাৎ সেক্ষেত্রেও একটা তাদের 1 বছরের এক্সপিরিয়েন্স, মাত্র ছাত্র তারা। তো যারা বসে রয়েছে, 1 মিনিট আপনাকে একটু থামিয়ে দিয়েই আমি বলবো, আমার আজকে বার্তা দেবার উদ্দেশ্যে আজকে অনুষ্ঠানটা, এই যে যারা অ্যাস্ট্রোলজাররা বসে রয়েছে, দীর্ঘদিন ধরে তারা টিভি চ্যানেলে অনুষ্ঠান করে আসছে, দীর্ঘদিন ধরে তারা বার্তা দিচ্ছে, আমার মতন মানুষেরা বার্তা দিচ্ছে। আর সেক্ষেত্রে মানুষ কি করছে?
মানুষ দেখছে সোশ্যাল মিডিয়াকে 2 সেকেন্ডের একটা টোটকা, 30 সেকেন্ডের একটা টোটকা দিল, একদম কোটিপতি হয়ে যায়। হ্যাঁ কোটিপতি, একদম মানি প্ল্যান, গাড়ির এই প্রান্ত থেকে ওই প্রান্তে লাগিয়ে দাও, সঙ্গে সঙ্গে তোমার টাকার বর্ষা হবে। আরে মশাই মানি প্ল্যান তো সবাই বাড়িতে লাগিয়ে দিত, সবার টাকার বর্ষা হতো। ওই মশা তাড়ানোর মতো সবাই টোটকা যদি করে, মশা পালায় না এখনকার দিনের ওষুধ প্রয়োগ করে, আর আপনার টোটকা প্রয়োগ করে গ্রহ পালাবে? বিধির বিধানকে মানতে হবে, উপযুক্ত জ্যোতিষীর কাছে যেতে হবে, সঠিক প্রতিকার করতে হবে। সস্তার 3 অবস্থা, আপনি যদি বাজার থেকে সস্তায় খাবার কিনে নিয়ে আসেন, সেই খাবার খেয়ে শান্তি পাবেন না। সেই রকমই সস্তা দেখতে যাবেন, সস্তার 3 অবস্থা ভোগ করতে হবে। তারপর অনুগ্রহ করে জ্যোতিষ শাস্ত্রের বিরুদ্ধে কিছু বলবেন না। জ্যোতিষী ভুল হতে পারে, শাস্ত্র কখনো ভুল নয়। আমি যা বললাম কথাগুলোকে একটু বিচার করবেন। আপনার জন্য আমি আছি, সব সময় রয়েছে, আমার চেম্বার সব সময় খোলা রয়েছে আপনাদের জন্য, কিন্তু একটু নিজেরা বিচার করুন, তাহলে ঠকবেন কম। ঠিক দাদা, অনেকক্ষণ ধরে আমাদের মধ্যে এক বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেব কে আছেন। হ্যালো, এখনো ফোনের মধ্যে রয়েছেন উনি? হ্যাঁ, উনি শুনছেন। বলুন বলুন বলুন। দাদা, অনেকক্ষণ আপনাকে অপেক্ষা করতে হলো। আপনি কি দাদার প্রত্যেকটাই কথা শুনেছেন? হ্যাঁ, শুনছি। কেমন লাগলো বলুন? উনি কি একটা অযুক্তির কথা বলেছেন? না না, একদম সঠিক বলেছেন। একদম সঠিক। থ্যাংক ইউ। কারণ একটা টোটকা দিয়ে ভাগ্য পরিবর্তন করা যায় না, সেটাই উনি তুলে ধরতে চাইছেন। খুব স্বল্প সময়। ভাই, তুমি তোমার নাম বলো, কোথা থেকে দেখছো সেটা বলো। সঞ্জু রাজবংশী, মালদা থেকে বলছি। মালদা থেকে বলছো? ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বলুন। 12/4/2008। 12/4/2008। সময় বলো। ভোর 4:31। ভোর 4:31, তাই তো? ভোরবেলা। জন্মস্থান কোথায়? মালদা। জন্মস্থান মালদা জেলায়। একদম বলে দিচ্ছি, কি নাম বলে? সোমেশ্বর? সঞ্জু রাজবংশী। সঞ্জু রাজবংশী। আচ্ছা, জন্ম ছিল শনিবার, তাই তো? মিথুন রাশি মীন লগ্ন, মিথুন রাশি মীন লগ্ন। দেখবে তোমার লগ্নের মধ্যে রবি বুধ, ওরে বাপরে, রবি বুধ শুক্র, এদিকে লগ্নের সঙ্গে চন্দ্র। রাগটাকে কমাও, চন্দ্রমঙ্গল একসাথে রয়েছে, আইনি জটিলতা। এই রাগ তোমাকে কিন্তু সর্বনাশ করে দেবে, এবং পূর্ণ কালসর্পদোষের প্রভাব রয়েছে, যার জন্য কিন্তু কেরিয়ার তৈরি হচ্ছে না। তুমি কর্ম নিয়ে খুব চিন্তায় রয়েছো, ইকোনমিক্যাল পজিশন তোমার ঠিক জায়গায় স্টেবল হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম। তো এই জায়গায় গন্ডগোল হচ্ছে। রবি মঙ্গল বুধ শুক্র, আমি বরাবর বলেছি রবি শুক্র দারিদ্র যোগ তৈরি করে। আবার রবি বুধের সঙ্গে শুক্র একত্রে বসে রয়েছে। বুধ মানে মাঝে মাঝে নির্বুদ্ধিতার কাজ করে দাও। চন্দ্র মঙ্গল খুব হটকারিতায় সিদ্ধান্ত নাও, প্রচন্ড হটকারিতায় সিদ্ধান্ত, কিছু আর্থিক লস দিয়ে দেবে তোমাকে। এবং যেহেতু তোমার দশমপতির অবস্থান দশম ভাবকে কেন্দ্র করে খুব ভালো না, D10 চার্ট অনুপাতে তোমার এটা কিন্তু দশম ভাবের অবস্থান ভালো যাচ্ছে না, যার ফলে তুমি কর্ম কেন্দ্র করে সমস্যা রয়েছে, তোমার কর্মের কোনো উন্নতি হচ্ছে না। কর্ম নিয়ে তুমি আমাকে প্রশ্ন করতে চাইছো, তাই তো? এটা কি সঠিক? একদম। হ্যাঁ, তো দাদা আমি একটা কথা বলছি, প্রতিকার প্রয়োজন। অনুষ্ঠান শেষের পথে আপনি আমাদের বুকিং নাম্বারটা নোট ডাউন করুন। অনুষ্ঠানের পরে প্রত্যেকদিন দাদা কিন্তু ফোনে প্রশ্নের উত্তর দেন, বা আপনি তখন ডিটেইলসে জানতে চাইলে বলে দেবেন। না, প্রতিদিন পাওয়া যাবে বলে মনে হয় না, অনলাইনে ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, অনলাইনে অবশ্যই বুকিং করে কথা বলে নিতে পারেন। নাম্বারটা আমি বলে দিচ্ছি 9874110320, এবং আরেকটি নাম্বার হচ্ছে 8276853043। এই দুটো নাম্বারে বুকিং করে, অগ্রিম বুকিং করে কথা বলে আপনি যোগাযোগ করতে পারেন। আর রণজিৎ দার অনুষ্ঠান মানেই, ওনার প্রেডিকশন মানেই একটাও মানে দাগ দেওয়া যাবে না। যেটা উনি বললেন এই ছেলেটিকে, সোমেশ্বরকে, একদম পারফেক্ট কথা, এরকমই তার প্রেডিকশন। যারা পেতে চাইছেন যোগাযোগ করুন। ওনার কলকাতা চেম্বার হচ্ছে হাতিবাগান এবং কালীঘাট। এছাড়া ওনাকে পাচ্ছেন আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর এবং শিলিগুড়িতে। বুকিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি 9874110320, এবং এছাড়া আরেকটি নাম্বার 8276853043। এই নাম্বারে বুকিং করুন। দূরের বন্ধুরা অবশ্যই অনলাইন প্রেডিকশন আপনারা নিতে পারেন বুকিং নাম্বারে বুকিং করে। আর আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।